তখন প্রথম দেশের বাইরে এসেছি। মাস্টার্স করতে একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি। তেমন ভালো কোনো বিশ্ববিদ্যালয় না, অ্যাডমিশন সহজ বলে ঢুকে যেতে পেরেছি বলা যায়। প্রচুর বাঙালি ছেলেমেয়েরা একই কারণে এখানে ভর্তি হয়। বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রও অত্যাধিক। যা হোক, বিদেশ বিহুয়ে দেশি লোকজন পেয়ে ভালোই লাগছিল। ডর্মে উঠলাম আমি। ডর্মে খরচ বেশি বলা যায়। যারা আগে থেকে ব্যবস্থা করতে পেরেছে তারা নিজেরা মিলে বাসা ভাড়া করে থাকে। আমার সে সুযোগ না থাকায় ডর্মেই উঠতে হলো। খুবই ছোট রুম, শেয়ার্ড বাথরুম, করিডোরের অন্যান্য ছেলেদের সাথে। তবে হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকায় অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন বোধ করলাম না। ক্লাস শুরু হয়ে গেল কয়েকদিন পরে। 3 জন বাঙালি পেয়ে গেলাম প্রথম দিনই, জাফর, আসিফ আর নীলা। 3 জনই প্রাইভেট ইউনিতে ছিল দেশে। আমি নিজে অবশ্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছিলাম। দেশি লোকজন পেয়ে বেশ ভালো লাগলো। ওরা বয়সে আমার চেয়ে একটু ছোটও হতে পারে। এই ভার্সিটিটা এমন যে সাদা পোলাপানের চেয়ে কালা বা হলুদ চামড়ার লোকজনই এখানে বেশি। জাফর আর আসিফ আগের থেকে নিজেদের মধ্যে পরিচিত। এরা সবাই বেশ মালদার পার্টি। আমি দিন দুয়েক ওদের সাথে ঘুরে বুঝলাম আমার পক্ষে ওদের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব না। আমি কোনো মতে 1 সেমেস্টারের টাকা নিয়ে এসেছি। যত দ্রুত সম্ভব ইনকামের রাস্তা খোঁজা দরকার। আড্ডা, নাইট ক্লাব এসব আমার পোষাবে না। নীলা এসছে নর্থ সাউথ থেকে, ইংলিশ মিডিয়ামের ছাত্রী ছিল। চেহারা মোটামুটি ভালো না, আবার খারাপও বলা যায় না। আবহমান বাঙালি নারী অথবা তরুণী। কোথায় কোথায় একদিন জানতে পারলাম ওর বাবা কাস্টমসে সরকারি চাকরিজীবী। সরকারি চাকরি করে মেয়েকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছে, আবার খরচ করে দেশের বাইরেও পড়াচ্ছে। ঘুষখোর না হয়ে যায় না। জাফর আর আসিফের পার্টিবাজ স্বভাবের কারণে নীলার সাথে ওদের একটু দূরত্ব তৈরি হয়ে গেল প্রথম 2 মাসেই। হোমওয়ার্ক আর প্রজেক্ট নিয়ে নীলা প্রায়ই ফোন করা শুরু করলো আমাকে। টার্ম ফাইনালের আগে নীলা যোগাযোগ আরও বাড়িয়ে দিল, যদিও আমি আর নীলা ভিন্ন প্রজেক্ট গ্রুপে ছিলাম। আমি এতে বেশি কিছু মনে করলাম না। দেশেও মেয়েদের এই একই কাণ্ড দেখে অভ্যস্ত। প্রয়োজনের সময় ঢাকায় মেয়েরা সাধারণত যতজন সম্ভব ততজন ছেলেবন্ধু রাখে। তবে বিদেশে একাকিত্বে নীলার ফোন কল বিরক্তিকর হলেও একদম খারাপ লাগতো না। এন্টারটেনমেন্ট বলতে পর্ন সাইট দেখে হাত মারা ছাড়া আর কিছু ছিল না। এখানে পর্ন ডাউনলোড সহজ হওয়াতে প্রচুর পর্ন দেখা পড়ে যেত। মাঝে মাঝে এক রাতে 3-4 বার হাত মেরেছি, এমনও হয়েছে। মার্চের শুরুতেই টার্ম ফাইনাল পরীক্ষা হয়ে গেল। প্রজেক্ট সাবমিশন শেষ করে বাসা খুঁজতে বেরিয়ে গেলাম। এত খরচ করে ডর্মে থাকা সম্ভব না। অবধারিতভাবে পরীক্ষা শেষ হবার পর নীলার ফোন একদম বন্ধই হয়ে গেল। ধন্যবাদ জানানোরও প্রয়োজন বোধ করল না। শালা ঘুষখোরের মেয়ে, যেমন বাপের তেমনই মেয়ের চরিত্র। আমি মেয়েদের এ ধরনের আচরণের সাথে পরিচিত, তাই গায়ে মাখলাম না। আর নীলার দিকে কোনো সেক্সুয়াল অ্যাট্রাকশনও বোধ করি নাই। নীলার যে দিকটা ভালো ছিল, সে বেশ ইন্টেলিজেন্ট। ঘন্টার পর ঘন্টা কনভারসেশন চালানোর মতো আর কি। যা হোক, পিজার দোকানে পার্ট টাইম চাকরি নিলাম। কোরিয়ান এক ছেলের সাথে রুমমেট হয়ে ডর্ম ছেড়ে বাসায় উঠলাম। স্প্রিং সেশনের ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সারাদিন দোকানে কাজ করে বেশ টায়ার্ড লাগতো, তবু যতদূর পারা যায় টাকা জমিয়ে নিচ্ছিলাম। ক্লাস শুরু হবার আগের উইকেন্ডে নীলা কল দিল। নীলার কল আশা করতেছিলাম, তবে ক্লাস শুরু হবার পরে। নীলা বলল, আমি হাইকিংয়ে যেতে চাই কিনা মুস্তাফা ভাইদের সাথে। মোস্তাফা ভাই এই শহরেই থাকে, কিসে জানি চাকরি করে। উনার সাথে এক দেশি আড্ডায় এর আগে পরিচয় হয়েছিল। আমি বললাম সকালে কাজ আছে, দুপুরের পর যেতে পারবো, কিন্তু ওরা সকালেই যাবে। নীলা খুব জোরাজুরি করলো, ঠিক বুঝলাম না। এক সকাল কাজ নষ্ট করে যেতে মন চাইছিল না। মোস্তাফা ভাই নিজে বলে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেলাম। মোস্তাফা ভাইয়ের পুরানো গাড়ি, উনি আর ওনার বউ সামনের সিটে বসেছিলেন। আমি পিছনের সিটে নীলার পাশে গিয়ে বসলাম। ওনারা বেশ ফুর্তিবাজ লোক। বলল, এত কি ব্যস্ততা আমার? আমি বললাম, টাকা পয়সার সমস্যায় যেন না পড়ি, তাই বন্ধে কাজ করে জমিয়ে নেওয়ার চেষ্টা করছি। নীলা বলল, হ্যাঁ আকরাম খুব ভালো ছেলে, শুধু পড়ার কাজ, এই টার্মে না থাকলে ফেলই করে যেতাম। নীলার প্রশংসা শুনে বেশ আশ্চর্য হলাম। আমার অভিজ্ঞতায় এর আগে সুবিধা নিয়ে যাওয়ার পর কোনো মেয়েকে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখিনি। এনিওয়ে, শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পাহাড়ের ধারে এলাম। প্রচুর গাড়ি পার্ক করা। মোস্তাফা ভাই বললেন, এখানে শত শত লোক হাইকিংয়ে আসে, সামারে আরও বেশি ভিড় থাকে। সবচেয়ে উঁচু চূড়া প্রায় 1 কিলোমিটার উঁচু। একটানা হাঁটলেই ঘন্টা 3 লাগে উঠতে। আমার পাহাড়ে ওঠার তেমন কোনো অভিজ্ঞতা নেই। বন্ধুবান্ধবের সাথে সিলেটে ঘুরেছি, তবে সেরকম উঁচু কোথাও উঠিনি। গল্পে গল্পে হাইকিং ট্রেল ধরে হাঁটতে লাগলাম। ইট আর নুড়ি পাথরের ট্রেল, অনেক লোকজন উঠছে নামছে।
অনভ্যেসের কারণে মিনিট 5 হাঁটু ধরে এলো, কিন্তু মুখে কিছু বলতে পারলাম না। প্রায় আধ ঘন্টা হাঁটার পর রেস্টের জন্য সবাই থামলাম। মোটামুটি ঠান্ডায়ও ভেতরে আমি ভালোই ঘেমে গেছি। ভাবি বললেন উনি আর উঠবেন না, টায়ার্ড। আমি শুনে খুশিই হলাম, কিন্তু মোস্তাফা ভাই নাছোড়বান্ধা, উঠতেই হবে। শেষমেশ রফা হলো, ভাবি আর নীলা এখানে থেকে যাবে আর বাকিরা উঠবে। কি আর করা, নিরুপায় হয়ে উঠতে হলো। কথায় কথায় মোস্তাফা ভাই বললেন নীলা ডর্ম ছেড়ে ওনাদের বাসায় উঠেছে। ওনার বাসার বেসমেন্টের একটা রুম নীলা ভাড়া নিয়ে থাকবে। আমার কাছে জানতে চাইলেন আমি কোথায় থাকি। বললাম সাবলেটে আছে কোরিয়ান এক ছেলের বাসায়। উনি বললেন আমার সমস্যা না থাকলে ওনার বাসায় আরেকটা রুম আছে, সেটা ভাড়া দিতে পারবেন। আমি কিছু বললাম না, ওনার বাসায় যেতে আপত্তি নেই, তবে ভাড়া না জেনে কিছু বলা উচিত হবে না। ভীষণ টায়ার্ড হয়ে নেমে আসলাম আমরা। চূড়া পর্যন্ত যাওয়া হয়নি। ভাবি রাতের খাওয়ার দাওয়াত দিলেন। ব্যাচেলর মানুষ কারো দাওয়াত ফেলে দেওয়ার মতো অবস্থায় নেই। চলে আসলাম ওনাদের বাসায়। গাড়ির মতো বাড়িটাও পুরনো, তবে গুছিয়ে রাখা। আড্ডা বেশ জমে গেল। নানা রকম গল্প, ঢাকা শহরের নাইট ক্লাব থেকে শুরু করে আজকালকার দিনের প্রেম, পরকীয়া ইত্যাদি ইত্যাদি। মোস্তাফা ভাই ভাবি বেশ জমিয়ে রাখতে পারেন। এখানে এসেই প্রথম মন খুলে গল্প করার সুযোগ হলো। খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। মোস্তাফা ভাই বললেন এখানেই থেকে যাও, সকালে বাস ধরে চলে যেও। একটু গাঁইগুই করে সেটাও রাজি হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে বুঝলাম বেশিক্ষণ থাকা উচিত হবে না। আতিথেয়তার অপব্যবহার করলে পরে আর দাওয়াত নাও পেতে পারি। 2-3 দিন পরে নীলাকে কল দিলাম। কথায় বললাম মোস্তাফা ভাই ওনার বাসার একটা রুম আমাকে ভাড়া দেওয়ার প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে নীলার মতামত কি? নীলা শুনে বেশ খুশি হলেই মনে হয়, অন্তত ফোনে যতটুকু অনুমান করা যায়। তবে ভাড়া বুঝলাম $50 বেশি। $50 অনেক টাকা আমার জন্য। আরও 3-4 দিন সময় নিলাম ভাবার জন্য। এক ফ্যামিলির সাথে থাকতে গেলে অসুবিধাও আছে। নানা আগুপিছু ভেবে মোস্তাফা ভাইয়ের বেসমেন্টে উঠে গেলাম। নতুন সেমেস্টার শুরু হয়ে গেল ইতিমধ্যে। নীলা আর আমি একসাথে যাওয়া আসা করি প্রায়। ক্লাস, বাস আর বাসা মিলিয়ে 24 ঘন্টার মধ্যে 6-7 ঘন্টা নীলা আমার সাথেই থাকত। একদিন ক্লাস শেষে বাসায় এসে একা রান্না করছি, এমন সময় নীলা নিচে বেসমেন্টে আমার ঘরে এলো কি একটা কাজে। চিংড়ি আর পেঁয়াজ ভেজে খাওয়ার ব্যবস্থা করছিলাম। নীলা বলল ডালটাও রান্না করতে পারো না, সারা বছর শুধু ভাজা পড়া খাও। আমি বললাম ক্লাস করে আর কাজ করে ভাই এত পোষায় না। নীলা রেঁধে দেওয়ার অফার দিল, আমি না করলাম না। ব্যাচেলার মানুষ খাওয়া দাওয়ার ব্যাপারে না করা ভুলে গেছি। নীলা বলল পেঁয়াজ আর রসুন কাটো ছোট টুকরো করে। কথা মতো আমি কাটাকুটা শুরু করলাম। নীলা ঘরোয়া জামা কাপড় পরে এসছে। সালোয়ার কামিজের মধ্যে দিয়ে ওর সেক্সি শরীরটা ফেটে বেরিয়ে আসছিল। আমার ধুনটা পুরোপুরি খাড়া না হলেও একটু বড় হয়েছিল। কিচেনের চাপা জায়গায় আমরা দুজনেই এদিক ওদিক যাওয়া আসা করছিলাম। হঠাৎ ধনটা ওর পাঁচায় লেগে গেল, সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে। নীলা আচমকা বলে উঠল, ওমা ওটা কি? আমি তাড়াতাড়ি বললাম সরি, আমি ইচ্ছা করে করিনি। ও বলল না ঠিক আছে, এবারের মতন মাফ করে দিলাম। সেদিন অনেক হাসি ঠাট্টা হলো খেতে খেতে। এর কয়েকদিন পরে দাঁড়িয়ে বাসে যাচ্ছি, নীলা আমার সামনে ছিল। আমি ইচ্ছে করে বললাম নীলা তুমি পিছনে গিয়ে দাঁড়াও, না হলে আবার কমপ্লেন করে বসবা। নীলা বলল বল কি, ওটা কি আবার আসছে নাকি? এই নিয়ে আরেক দফা হাসি হাসি হলো বাসে। বাসে আর কেউ বাংলা বোঝে না অনুমান করে দুজনে বেশ কিছুক্ষণ 18+ আলাপ করে নিলাম। খুব বেশি দিন লাগলো না দুজনের মধ্যে আলোচনার লজ্জা ভেঙে যেতে। সপ্তাহ 2 পরে নীলা আর আমি মোটামুটি খোলাখুলিভাবেই ধুন দুধ এগুলো নিয়ে হাসি ঠাট্টা করতাম। ক্লাসে কোনো মেয়ের দুধ বড়, কে কাকে চুদে, এইসব নিয়ে আড্ডা দেওয়ার নেশা পেয়ে বসল। তবে তখনও একজন আরেকজনকে স্পর্শ করা শুরু হয় না। মিড টার্ম পরীক্ষা দিয়ে ঠিক করলাম সিনেমা দেখতে যাব। মোস্তাফা ভাইকে বললাম ভার্সিটিতে কাজ আছে, ফিরতে দেরি হবে। নীলা আর আমি পাশাপাশি বসে সিনেমা দেখলাম। হল থেকে বের হবার সময় ভিড় ঠেলে যখন বেরিয়ে আসছি, অন্ধকারে আমি পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরলাম। নীলা বাধা তো দিলই না, উল্টে আমার সাথে লেপ্টে রয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলো। আমার ধুনটা তখন শক্ত হয়ে কাঁপছে, পারলে জিন্স ফুটো করে বের হয়ে আসে এমন অবস্থা। বাসায় এসে আর শান্ত থাকতে পারলাম না। কম্পিউটারে পর্ন ছেড়ে মাল ফেলে নিলাম। মনে হচ্ছে অতি শীঘ্র চোদাচুদি না করতে পারলে একটা অঘটন হয়ে যাবে। এটা ছিল স্প্রিং টার্ম। এই টার্মের পর সামার। টার্ম ফাইনালের ডেট পড়ে গেল। বাংলাদেশের তুলনায় এখানে পড়াশোনার চাপ বেশি, তবে সুবিধে যে ফাইনাল পরীক্ষার চেয়ে ক্লাস টেস্ট, প্রজেক্ট এগুলোতে নম্বর বেশি থাকে। ফাইনালের আগের উইকেন্ডে ঠিক করলাম একদিন হাইকিংয়ে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসব। সব দিক দিয়ে ভালো ধকল গেল। নীলাকে বললাম, সেও যেতে চাইল। বাসায় আর মোস্তাফা ভাইদেরকে জানানোর প্রয়োজন বোধ করলাম না। শনিবার বাস ধরে পাহাড়ে চলে এলাম। খুব বেশি দূরে না, ঠান্ডা কেটে গেছে।
অনেকগুলো হাইক আছে, মোটামুটি সহজ একটা ট্রেল নিলাম আমরা। ছোটবাজার প্রেমের অভিজ্ঞতার গল্প করতে করতে হাঁটতে লাগলাম। আগেরবার যখন এসেছিলাম খুব পরিশ্রান্ত লাগছিল, এবার নীলার সাথে গল্পের আনন্দে কিনা জানি না ঘণ্টাখানেক কোটা দিয়ে টেটে গেল, টেরি পেলাম না। আমরা যে ট্রেলটা নিয়েছি এটাই উচ্চতা বাড়ে খুব আস্তে আস্তে, কিন্তু লম্বায় বেশি। এতে সম্ভবত লোকজনের আনাগোনা কম, এতে আমি অবশ্য খুশিই হচ্ছিলাম। ঘণ্টাখানে খেটে রেস্ট নেওয়ার জন্য একটা গাছের গোড়ায় বসলাম আমরা। আমার আবার ভীষণ মুতে ধরছে, কিন্তু এখানে আশেপাশে কোনো টয়লেট দেখছি না। বাংলাদেশ হলে রাস্তার পাশেই বসে যেতাম, জরিমানার ভয় সেটা করতে ইতস্তত হচ্ছিল। আবার নীলাও আছে। শেষমেশ নীলাকে বললাম, তুমি বসো, আমি একটু পানি ছেড়ে আসি। নীলা বলল, হ্যাঁ, এখানে পি করা অবৈধ, যে কেউ দেখে ফেলবে। আমি বললাম, আমি একটু জঙ্গলের ভেতরে গিয়ে করব, অসুবিধে নেই। আমি অনুমতির অপেক্ষা না করেই ট্রেল থেকে বের হয়ে গাছের ভিড়ে ঢুকে গেলাম। মোটামুটি 100 গজ যাওয়ার পরে মনে হলো এখানে কেউ দেখবে না। আমার ব্লাডার ফেটে বার্স্ট হওয়ার মতো অবস্থা। প্যান্টের চেন খুলে ধন হারামজাদাকে বের করে মনের সুখে ছাড়তে লাগলাম। তোমাদের কত সুবিধা, চেন খুলে বের করলেই হয়ে যায়। নীলার গলার শব্দ শুনে থতমত খেয়ে গেলাম। নীলা তাকিয়ে দেখছে সে আমাকে ফলো করে এখানে চলে এসেছে। তাড়াতাড়ি উল্টো ঘুরে আমি বললাম, আরে এ কি, এ আবার কিরকম অসভ্যতা? নীলা বলল, তোমাদের পুরুষ মানুষের আবার লজ্জা আছে নাকি? আমি মোতা শেষ করে ধনটা ঝাঁকিয়ে প্যান্টে ভরে নিলাম। নীলা সেটা দেখে বলল, তুমিও এই ঝাঁকুনি দাও? আমি বললাম, অসুবিধা কি, তবে তুমি কাজটা ভালো করো নাই, আমার ইজ্জতটা গেল। নীলা বলল, আমার ছাড়তে হবে, এখন তুমি ওদিকে চাও। আমি বললাম, আমি দেখব তুমি আমার শ্লীলতাহানি করছো, আমি এত সহজে ছেড়ে দেব না। নীলা বেশি কথা না বলে প্যান্ট নামিয়ে আমার দিকে পাছা দিয়ে মুততে বসে গেল। ওর ফর্সা পাছাটা দেখে আমি মারাত্মক উত্তেজিত হয়ে গেলাম। বেশ কয়েক বছর পর মেয়েদের পাছা দেখছি। নীলা ওদিকে ছোড়ছড় করে মুতে যাচ্ছে। এই মুহূর্তে ও একটু ডিফেন্সলেস অবস্থায়। পিছন থেকে জড়িয়ে ধরব কিনা বুঝতেছি না, কিন্তু ও যদি চিৎকার দেয়? বেশি চিন্তা করতে পারলাম না। নীলা মোতা শেষ করে উঠে দাঁড়াতে যাচ্ছে, তখন পেছন থেকে চেপে ধরলাম। তানোয়া প্যান্ট আটকানোর সুযোগও পেল না। আমি শক্ত করে জড়িয়ে ধরে দুধে হাত দিলাম। ব্রা পড়ে আছে, দুধগুলো ঠিক ধরা যাচ্ছে না। নীলা বলল, কি করতে চাও? আমি বললাম, জানি না, মন অনেক কিছু করতে চায়, কষ্ট করে বাধা দিয়ে রেখেছি। নীলা বলল, বাধা না দিলে কি হবে? আমি বললাম, হয়তো খারাপ কিছু হবে। নীলা বলল, তাহলে সেটাই হোক। এই বলে আমার দিকে মুখ ঘুরল। আমি সাথে সাথে ওর গালে ঠোঁটে চুমু দিলাম। নিজের ওপর নিয়ন্ত্রণ কিছুটা নষ্ট হয়ে যাচ্ছিল। নীলার কথায় সম্বিত ফিরে পেলাম। সে বলল, আর একটু ভেতরের দিয়ে যাই, না হলে কেউ হয়তো দেখে ফেলবে। গাছের গুড়ি আর লতাপাতা পার হয়ে আর একটু ভেতরে গেলাম। আশা করি ট্রেল থেকে দেখা যাবে না। নীলাকে জড়িয়ে ধরে আবার চুমু দিয়া শুরু করলাম। কতক্ষণ ধরে কিস করলাম মনে নেই, তবে অনেকক্ষণ। স্বাদ মিটছিল না। আমি বললাম, তোমার দুধে মুখ দেয়া যাবে? নীলা বলল, যাবে। আমি ওর টি শার্টটা খুলে ফেললাম, তারপর ব্রাটাও খুলে ফেললাম। ফর্সা বুকে চমৎকার দুটা দুধু, বড়ও না ছোটও না। আমি দেরি না করে একটা দুধে মুখ দিয়ে আরেকটা হাত দিয়ে টিপতে থাকলাম। হয়রান হয়ে গেলে দুধ বদল করে নিলাম। দুধগুলো টিপে গলিয়ে ফেলতে মন চাচ্ছিল। আমি বললাম, প্যান্ট খোলা যাবে? নীলা বলল, ইচ্ছা হলে খোলো। আমি নীলার জিন্সটা টেনে নামিয়ে নিলাম, প্যান্টিটাও খুলে দিলাম। নীলা বলল, কি ব্যাপার, তুমি নিজে তো কিছু খুলছো না? আমি বললাম, তুমি চাও আমি খুলি? নীলা বলল, খুলবা না মানে? আমাকে ল্যাংটা করে তুমি কেন জামা কাপড় পরে থাকবা? আমিও শার্ট প্যান্ট জাঙ্গিয়া খুলে ছুঁড়ে মারলাম। এখন গহীন অরণ্যে আমরা দুই নরনারী, আদম হাওয়ার মতো, নগ্ন, ল্যাংটা। চমৎকার ফিলিংস হচ্ছিল। নীলাকে দলামোচড়া করলাম কিছুক্ষণ, পাছাটা কামড়ে কামড়ে লাল করে দিলাম। কি যে করব, নিজেই তালগোল পাকিয়ে ফেললাম। নীলা বলল, আমার পুশিটা খাও। আমি বললাম, পুশি না ভোদা? নীলার ভোদাটা মারাত্মক, সুন্দর করে লম্বা রেখার মতো বালছাটা।
ভোঁদাটা বেশি চড়াও না, আবার ছোটও না। আমি ভোঁদাটা মুখ লাগিয়ে দিলাম। নীলা দাঁড়িয়েছিল। অল্প অল্প মুতের গন্ধ, তবে আমলে না নিয়ে জিভ ঢুকিয়ে দিলাম। আমি বললাম, একটা পা উঁচু করো, না হলে খাওয়া যাচ্ছে না। নোনতা স্বাদের ভোঁদাটা খাচ্ছিলাম, আর নীলা শীতকার দিয়ে উঠছিল। নীলা বলে উঠল, ফাক মি, আমাকে চুদো, এক্ষুনি চুদো। আমি আর দেরি না করে জঙ্গলের মাটিতেই নীলাকে শুইয়ে দিলাম। আর না চুদে থাকা সম্ভব না। ধনটা ঢুকিয়ে এক হাত দুধে আর এক হাত গাছে হেলান দিয়ে ঠাপ মারতে লাগলাম। ভাগ্যিস আগের দিন হাত মেরে রেখেছিলাম, না হলে এতক্ষণে মাল বের হয়ে যেত। নীলা বলতে লাগলো, ফাক মি হার্ডার। চোখ বুজে দাঁত কামড়ে মজা হাতছিল। এবার আমি নিজে শুয়ে নীলাকে বললাম উপরে উঠতে, নিচ থেকে ঠাপাতে লাগলাম। এক পর্যায়ে মনে হলো আর মাল বের হয়ে যাবে। তাড়াতাড়ি ধনটা বের করে এনে নীলার পাছায় মাল ফেলে দিলাম। মাল ফেলে মাথা ঠান্ডা হলো। নীলা বলল, আসো কিছুক্ষণ শুয়ে থাকি। নীলা আমার বুকে পড়ে রইল। মাটিতে শুয়ে থাকতে অস্বস্তি লাগছিল। পোকামাকড়ে কামড় দেয় কিনা ভয়ও লাগছিল। নীলাকে বললাম, চলো যাই, মাটিতে যোগ থাকতে পারে। নীলা যোগ শুনে লাফ দিয়ে উঠল। দুইজন দুজনের গায়ে ভালো মতো দেখে নিলাম যোগ পোকে কামড়েছে কিনা। তখন প্রথম দেশের বাইরে এসেছি। মাস্টার্স করতে একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি। তেমন ভালো কোনো বিশ্ববিদ্যালয় না, অ্যাডমিশন সহজ বলে ঢুকে যেতে পেরেছি বলা যায়। প্রচুর বাঙালি ছেলেমেয়েরাই একই কারণে এখানে ভর্তি হয়। বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্র অত্যাধিক। যাই হোক, বিদেশ ভূভূমির দেশি লোকজন পেয়ে ভালোই লাগছিল। ডর্মে উঠলাম আমি। ডর্মে খরচ বেশি বলা যায়। যারা আগে থেকে ব্যবস্থা করতে পেরেছে তারা নিজেরা মিলে বাসা ভাড়া করে থাকে। আমার সে সুযোগ না থাকায় ডর্মেই উঠতে হলো। খুবই ছোট রুম, শেয়ার্ড বাথরুম, করিডোরের অন্যান্য ছেলেদের সাথে। তবে হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকায় অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন বোধ করলাম না। ক্লাস শুরু হয়ে গেল কয়েকদিন পরে। 3 জন বাঙালি পেয়ে গেলাম প্রথম দিনই, জাফর, আসিফ আর নীলা। 3 জনই প্রাইভেট ইউনিতে ছিল দেশে। আমি নিজে অবশ্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছিলাম। দেশি লোকজন পেয়ে বেশ ভালো লাগলো। ওরা বয়সে আমার চেয়ে একটু ছোটও হতে পারে। এই ভার্সিটিটা এমন যে সাদা পোলাপানের চেয়ে কালা বা হলুদ চামড়ার লোকজনে বেশি এখানে। জাফর আর আসিফ আগে থেকে নিজেদের মধ্যে পরিচিত। এরা সবাই বেশ মালদার পার্টি। আমি দিন দুয়েক ওদের সাথে ঘুরে বুঝলাম আমার পক্ষে ওদের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব না। আমি কোনো মতে 1 সেমেস্টারের টাকা নিয়ে এসেছি। যত দ্রুত সম্ভব ইনকামের রাস্তা খোঁজা দরকার। আড্ডা, নাইট ক্লাব এসব আমার পোষাবে না। নীলা এসেছে নর্থ সাউথ থেকে। ইংলিশ মিডিয়ামের ছাত্রী ছিল। চেহারা মোটামুটি, ভালো না আবার খারাপও বলা যায় না। আবহমান বাঙালি নারী অথবা তরুণী। কথায় কথায় একদিন জানতে পারলাম ওর বাবা কাস্টমসের সরকারি চাকরিজীবী। সরকারি চাকরি করে মেয়েকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছে, আবার খরচ করে দেশের বাইরেও পড়াচ্ছে। ঘুষখোর না হয়ে যায় না। জাফর আর আসিফের পার্টিবাজ স্বভাবের কারণে নীলার সাথে ওদের একটু দূরত্ব তৈরি হয়ে গেল প্রথম 2 মাসেই। হোমওয়ার্ক আর প্রজেক্ট নিয়ে নীলা প্রায় ফোন করা শুরু করলো আমাকে। টার্ম ফাইনালের আগে নীলা যোগাযোগ আরও বাড়িয়ে দিল, যদিও আমি আর নীলা ভিন্ন প্রজেক্ট গ্রুপে ছিলাম। এতে দেশে কিছু মনে করলাম না। দেশেও মেয়েদের এই একই কাণ্ড দেখে অভ্যস্ত। প্রয়োজনের সময় ঢাকায় মেয়েরা সাধারণত যতজন সম্ভব ততজন ছেলেবন্ধু রাখে। তবে বিদেশের একাকিত্বে নীলার ফোন কল বিরক্তিকর হলেও একদম খারাপ লাগতো না। এন্টারটেনমেন্ট বলতে পর্ন সাইট দেখে হাত মারা ছাড়া আর কিছু ছিল না। এখানে পর্ন ডাউনলোড সহজ হওয়াতে প্রচুর পর্ন দেখা পড়ে যেত। মাঝে মাঝে এক রাতে 3-4 বার হাত মেরেছি, এমনও হয়েছে। মার্চের শুরুতেই টার্ম ফাইনাল পরীক্ষা হয়ে গেল। প্রজেক্ট সাবমিশন শেষ করে বাসা খুঁজতে বের হয়ে গেলাম। এত খরচ করে ডোর্মে থাকা সম্ভব না। অবধারিতভাবে পরীক্ষা শেষ হওয়ার পর নীলার ফোন একদম বন্ধ হয়ে গেল। ধন্যবাদ জানানোর প্রয়োজন বোধ করল না। শালা ঘুষখোরের মেয়ে, যেমন বাপ তেমনই মেয়ের চরিত্র। আমি মেয়েদের এ ধরনের আচরণের সাথে পরিচিত, তাই গায়ে মাখলাম না। আর নীলার দিকে কোনো সেক্সুয়াল অ্যাট্রাকশনও বোধ করি নাই। নীলার যে দিকটা ভালো ছিল, সে বেশ ইন্টেলিজেন্ট, ঘন্টার পর ঘন্টা কনভারসেশন চালানোর মতো। যাই হোক, পিজার দোকানে পার্ট টাইম চাকরি নিলাম। কোরিয়ান এক ছেলের সাথে রুমমেট হয়ে ডম ছেলে বাসায় উঠলাম। স্প্রিং সেশনের ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সারাদিন দোকানে কাজ করে বেশ টায়ার্ড লাগতো, তবু যদ্দূর পারা যায় টাকা জমিয়ে নিচ্ছিলাম। ক্লাস শুরু হবার আগের উইকেন্ডে নীলা কল দিল।
নীলা কল আশা করতেছিলাম, তবে ক্লাস শুরু হওয়ার পরে। নীলা বলল, আমি হাইকিংয়ে যেতে চাই কিনা মুস্তফা ভাইদের সাথে। মুস্তফা ভাই এই শহরেই থাকে, কিসে যেন চাকরি করে। ওনার সাথে এক দেশি আড্ডা এর আগে পরিচয় হয়েছিল। আমি বললাম, সকালে কাজ আছে, দুপুরের পর যেতে পারবো। কিন্তু ওরা সকালেই যাবে। নীলা খুব জোরাজুরি করল। ঠিক বুঝলাম না, এক সকাল কাজ নষ্ট করে যেতে মন চাচ্ছিল না। মুস্তফা ভাই নিজে বলায় অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেলাম। মুস্তফা ভাইয়ের পুরানো গাড়ি। উনি আর ওনার বউ সামনের সিটে বসা ছিলেন। আমি পিছনের সিটে নীলার পাশে গিয়ে বসলাম। ওনারা বেশ ফুর্তিবাজ লোক। বলল, এত কি ব্যস্ততা আমার? আমি বললাম, টাকা পয়সার সমস্যায় যেন না পড়ি, তাই বন্ধে কাজ করে জমিয়ে নেওয়ার চেষ্টা করছি। নীলা বলল, হ্যাঁ, আকরাম খুব ভালো ছেলে, শুধু পড়া আর কাজ। এই টার্মেও না থাকলে ফেলই করে যেতাম। নীলার প্রশংসা শুনে বেশ আশ্চর্য হলাম। আমার অভিজ্ঞতা এর আগে সুবিধা নিয়ে যাওয়ার পর কোনো মেয়েকে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখি নাই। এনিওয়ে, শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা পাহাড়ের ধারে এলাম। প্রচুর গাড়ি পার্ক করা। মুস্তফা ভাই বললেন, এখানে শত শত লোক হাইকিংয়ে আসে, সামারে আরো বেশি ভিড় থাকে। সবচেয়ে উঁচু চূড়া প্রায় 1 কিলোমিটার উঁচু। একটানা হাঁটলে ঘন্টা 3 লাগে উঠতে। আমার পাহাড়ে ওঠার তেমন কোনো অভিজ্ঞতা নেই। বন্ধু-বান্ধবের সাথে সিলেটে ঘুরেছি, তবে সেরকম উঁচু কোথাও উঠি নাই। গল্পে গল্পে হাইকিং ট্রেল ধরে হাঁটতে লাগলাম। ইট আর নুড়ি পাথরের ট্রেল। অনেক লোকজন উঠছে নামছে। অনভ্যাসের কারণে মিনিট 5 হাঁটু ধরে এলো, কিন্তু মুখে কিছু বলতে পারলাম না। মোটামুটি ঠান্ডায় ও ভেতরে আমি ভালোই ঘেমে গেছি। ভাবি বললেন, উনি আর উঠবেন না, টায়ার্ড। আমি শুনে খুশি হলাম, কিন্তু মুস্তফা ভাই নাছোড়বান্ধা, উঠতেই হবে। শেষমেশ রফা হলো, ভাবি আর নীলা এখানে থেকে যাবে আর বাকিরা উঠবে। কি আর করা, নিরুপায় হয়ে উঠতে হলো। কথায় কথায় মোস্তফা ভাই বললেন, নীলা ডর্ম ছেড়ে ওনাদের বাসায় উঠেছে। ওনার বাসার বেসমেন্টের একটা রুম নীলা ভাড়া নিয়ে থাকবে। আমার কাছে জানতে চাইলেন আমি কোথায় থাকি। বললাম, সাবলেটে আছি এক কোরিয়ান ছেলের বাসায়। উনি বললেন, আমার সমস্যা না থাকলে ওনার বাসা আরেকটা রুম আছে, সেটা ভাড়া দিতে পারবেন। আমি কিছু বললাম না। ওনার বাসা যেতে আপত্তি নেই, তবে ভাড়া না জেনে কিছু বলা উচিত হবে না। ভীষণ টায়ার্ড হয়ে নেমে আসলাম আমরা। চূড়া পর্যন্ত যাওয়া হয়নি। ভাবি রাতের খাওয়ার দাওয়াত দিলেন। ব্যাচেলার মানুষ, কারো দাওয়াত ফেলে দেওয়ার মতো অবস্থা নেই। চলে আসলাম ওনাদের বাসায়। গাড়ির মতো বাড়িটাও পুরনো, তবে গুছিয়ে রাখা। আড্ডা বেশ জমে গেল। নানা রকম গল্প, ঢাকা শহরের নাইট ক্লাব থেকে শুরু করে আজকালকার দিনের প্রেম, পরকীয়া ইত্যাদি। মোস্তফা ভাই ভাবি বেশ জমিয়ে রাখতে পারেন। এখানে এসে এই প্রথম মন খুলে গল্প করার সুযোগ হলো। খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। মোস্তফা ভাই বললেন, এখানেই থেকে যাও, সকালে বাস ধরে চলে যেও। একটু গাইগুই করে সেটাও রাজি হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে বুঝলাম বেশিক্ষণ থাকা উচিত হবে না। আতিথেয় তার অপব্যবহার করলে পরে আর দাওয়াত নাও পেতে পারি। 2-3 দিন পর নীলাকে কল দিলাম। কথায় কথায় বললাম, মোস্তফা ভাই ওনার বাসার একটা রুম আমাকে ভাড়া দেওয়ার প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে নীলার মতামত কি? নীলা শুনে বেশ খুশি হলো বলেই মনে হয়, অন্তত ফোনে যতটুকু অনুমান করা যায়। তবে ভাড়া বুঝলাম $50 বেশি। $50 অনেক টাকা আমার জন্য। আরও 3-4 দিন সময় নিলাম ভাবার জন্য। এক ফ্যামিলির সাথে থাকতে গেলে অসুবিধাও আছে। নানা আগুপিছু ভেবে মোস্তফা ভাইয়ের বেসমেন্টে উঠে গেলাম। নতুন সেমিস্টার শুরু হয়ে গেল ইতিমধ্যে। নীলা আর আমি একসাথে যাওয়া আসা করি প্রায়। ক্লাস, বাস আর বাসা মিলিয়ে 24 ঘন্টার মধ্যে 6-7 ঘন্টা নীলা আমার সাথেই থাকত। একদিন ক্লাস শেষে বাসায় এসে একা রান্না করছি, এমন সময় নীলা নিচে বেসমেন্টে আমার ঘরে আসলো কি একটা কাজে। চিংড়ি আর পেঁয়াজ ভেজে খাবার ব্যবস্থা করছিলাম। নীলা বলল, ডালটাও রান্না করতে পারো না? সারা বছর শুধু ভাজা পোড়া খাও। আমি বললাম, ক্লাস করে আর কাজ করে ভাই এত পোষায় না। নীলা রেঁধে দেওয়ার অফার দিল। আমি না করলাম না। ব্যাচেলার মানুষ, খাওয়া দাওয়ার ব্যাপারে না করা ভুলে গেছি। নীলা বলল, পেঁয়াজ আর রসুন কাটো ছোট টুকরা করে। কথা মতো আমি কাটাকুটা শুরু করলাম। নীলা ঘরোয়া জামাকাপড় পরে এসেছে। সালোয়ার কামিজের মধ্য দিয়ে ওর সেক্সি শরীরটা ফেটে বেরিয়ে আসছিল। আমার ধনটা পুরাপুরি খাড়া না হলেও একটু বড় হয়েছিল। কিচেনের চাপা জায়গা আমরা দুজনেই এদিক ওদিক যাওয়া আসা করছিলাম। হঠাৎ ধনটা ওর পাছায় লেগে গেল, সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে। নীল আচমকা বলে উঠল, ওমা ওটা কি? আমি তাড়াতাড়ি বললাম, সরি, আমি ইচ্ছা করে করিনি। ও বলল, হা হা, না ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। সেদিন অনেক হাসি ঠাট্টা হলো খেতে খেতে।
এর কয়েকদিন পরে দাঁড়িয়ে বাসে যাচ্ছি। নীলা আমার সামনে ছিল। আমি ইচ্ছা করে বললাম, নীলা, তুমি পিছনে গিয়ে দাঁড়াও, না হলে আবার কমপ্লেন করে বসবা। নীলা বলল, বল কি, ওটা কি আবার আসছে নাকি? এই নিয়ে আরেক দফা হাসি হাসি হলো। বাসে আর কেউ বাংলা বুঝে না অনুমান করে দুজনে বেশ কিছুক্ষণ 18+ আলাপ করে নিলাম। খুব বেশি দিন লাগলো না দুজনের মধ্যে আলোচনার লজ্জা ভেঙে যেতে। সপ্তাহ দুয়েক পরে নীলা আর আমি মোটামুটি খোলাখুলিভাবেই ধন, দুধ এগুলা নিয়ে হাসি ঠাট্টা করতাম। ক্লাসে কোন মেয়ের দুধ বড়, কে কাকে চুদে, এসব নিয়ে আড্ডা দেওয়ার নেশা পেয়ে বসল। তবে তখনও একজন আরেকজনকে স্পর্শ করা শুরু হয় না। মিডটার্ম পরীক্ষা দিয়ে ঠিক করলাম সিনেমা দেখতে যাব। মোস্তফা ভাইকে বললাম, ভার্সিটিতে কাজ আছে, ফিরতে দেরি হবে। নীল আর আমি পাশাপাশি বসে সিনেমা দেখলাম। হল থেকে বের হওয়ার সময় ভিড় ঠেলে যখন বেরিয়ে আসছে অন্ধকারে, আমি পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরলাম। নীলা বাধা দিলই না, উল্টো আমার সাথে লেপ্টে রয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলো। আমার ধোলটা তখন শক্ত হয়ে কাঁপছে, পারলে জিন্স ফুটো করে বের হয়ে আসে এমন অবস্থা। বাসায় এসে আর শান্ত থাকতে পারলাম না, কম্পিউটারে পর্ন ছেড়ে মাল ফেলে নিলাম। মনে হচ্ছে অতি শীঘ্রই চোদাচুদি না করতে পারলে একটা অঘটন হয়ে যাবে। এটা ছিল স্প্রিং টার্ম। এই টার্মের পর সামার শুরু। ফাইনাল পরীক্ষার ডেট পড়ে গেল। বাংলাদেশের তুলনায় এখানে পড়াশোনার চাপ বেশি, তবে সুবিধা হচ্ছে ফাইনাল পরীক্ষার চেয়ে ক্লাস টেস্ট, প্রজেক্ট এগুলোতে নম্বর বেশি থাকে। ফাইনালের আগের উইকেন্ডে ঠিক করলাম একদিন হাইকিংয়ে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসব। সব দিক দিয়ে ভালো ধকল গেল। নীলাকে বললাম, পরে সেও যেতে চাইল। বাসায় আর মোস্তফা ভাইদেরকে জানানোর প্রয়োজন বোধ করলাম না। শনিবার বাস ধরে দুজনে পাহাড়ে চলে এলাম। খুব বেশি দূরে না, ঠান্ডা কেটে গেছে। অনেকগুলো হাইক আছে, মোটামুটি সহজ একটা ট্রেল নিলাম আমরা। ছোটবেলার প্রেমের অভিজ্ঞতার গল্প করতে করতে হাঁটতে লাগলাম। আগেরবার যখন এসেছিলাম খুব পরিশ্রান্ত লাগছিল। এবার নীলার সাথে গল্পের আনন্দে কি না জানি ঘণ্টাখানেক কোথা দিয়ে কেটে গেল টেরই পেলাম না। আমরা যেই ট্রেলটা নিয়েছি এটাতে উচ্চতা বাড়ে খুব আস্তে আস্তে, কিন্তু লম্বাই বেশি। এজন্য সম্ভবত লোকজনের আনাগোনা কম। এতে অবশ্য আমি খুশিই হচ্ছিলাম। ঘণ্টাখানেক হেঁটে রেস্ট নেয়ার জন্য একটা গাছের গোড়ায় বসলাম আমরা। আমার আবার ভীষণ মুতে ধরছে, কিন্তু এখানে আশেপাশে কোনো টয়লেট দেখছি না। বাংলাদেশ হলে রাস্তার পাশেই বসে যেতাম। জরিমানার ভয়ে সেটা করতে ইতস্তত হচ্ছিল। আবার নীলাও আছে। শেষমেশ নীলাকে বললাম, তুমি বসো, আমি একটু পানি ছেড়ে আসি। নীলা বলল, এখানে পি করা অবৈধ, যে কেউ দেখে ফেলবে। আমি বললাম, আমি একটু জঙ্গলের ভেতরে গিয়ে করব, অসুবিধা নেই। আমি অনুমতির অপেক্ষা না করেই ট্রেল থেকে বের হয়ে গাছের ভিড়ে ঢুকে গেলাম। মোটামুটি 100 গজ যাওয়ার পরে মনে হলো এখানে কেউ দেখবে না। আমার ব্ল্যাডার ফেটে বাস্ট হওয়ার মতো অবস্থা। প্যান্টের চেন খুলে ধন হারামজাদাকে বের করে মনের সুখে ছাড়তে লাগলাম। তোমাদের কত সুবিধা, চেন খুলে বের করলেই হয়ে যায়। নীলার গলার শব্দ শুনে থতমত খেয়ে গেলাম। নীলা তাকিয়ে দেখছে, সে আমাকে ফলো করে এখানে চলে এসেছে। তাড়াতাড়ি উল্টো ঘুরে আমি বললাম, এ কি, এ আবার কিরকম অসভ্যতা? নীলা বলল, তোমাদের পুরুষ মানুষের আবার লজ্জা আছে নাকি? আমি মোতা শেষ করে ধনটা ঝাঁকিয়ে প্যান্টে ভরে নিলাম। নীলা সেটা দেখে বলল, তুমিও এই ঝাঁকুনি দাও? আমি বললাম, অসুবিধা কি, তবে তুমি কাজটা ভালো করো নাই। আমার ইজ্জতটা গেল। নীলা বলল, আমার ছাড়তে হবে, এখন তুমি ওদিকে যাও। আমি বললাম, আমি দেখব, তুমি আমার শ্লীলতা হানি করছো, আমি এত সহজে ছেড়ে দেব না। নীলা বেশি কথা না বলে প্যান্ট নামিয়ে আমার দিকে পাছা দিয়ে মুততে বসে গেল। ওর ফর্সা পাছাটা দেখে আমি মারাত্মক উত্তেজিত হয়ে গেলাম। বেশ কয়েক বছর পর মেয়েদের পাছা দেখছি। নীলা ওদিকে ছড়ছড় করে মুতে যাচ্ছে। এই মুহূর্তে ও একটু ডিফেন্সলেস অবস্থায়। পেছন থেকে জড়িয়ে ধরব কিনা বুঝতেছি না, কিন্তু ও যদি চিৎকার দেয়। বেশি চিন্তা করতে পারলাম না। নীলা মোতা শেষ করে উঠে দাঁড়াতে যাচ্ছে, তখন পেছন থেকে চেপে ধরলাম। তানোয়া প্যান্ট আটকানোর সুযোগও পেল না। আমি শক্ত করে জড়িয়ে ধরে দুধে হাত দিলাম। ব্রা পড়ে আছে, দুধগুলো ঠিক ধরা যাচ্ছে না। নীলা বলল, কি করতে চাও? আমি বললাম, জানি না, মন অনেক কিছু করতে চায়, কষ্ট করে বাধা দিয়ে রেখেছি। নীলা বলল, বাধা না দিলে কি হবে? আমি বললাম, হয়তো খারাপ কিছু হবে। নীলা বলল, তাহলে সেটাই হোক। এই বলে আমার দিকে মুখ ঘুরল। আমি সাথে সাথে ওর গালে ঠোঁটে চুমু দিলাম। নিজের ওপর নিয়ন্ত্রণ কিছুটা নষ্ট হয়ে যাচ্ছিল। নীলার কথায় সম্বিত ফিরে পেলাম। সে বলল,
আরেকটু ভেতরে দিয়ে যাই, নাহলে কেউ হয়তো দেখে ফেলবে। গাছের গুঁড়ি আর লতাপাতা পার হয়ে আরেকটু ভেতরে গেলাম। আশা করি ট্রেল থেকে দেখা যাবে না। নীলাকে জড়িয়ে ধরে আবার চুমো দেওয়া শুরু করলাম। কতক্ষণ ধরে কিস করলাম মনে নেই, তবে অনেকক্ষণ স্বাদ মিটছিল না। আমি বললাম, দুধে মুখ দেয়া যাবে? নীলা বলল, যাবে। আমি ওর টি শার্টটা খুলে ফেললাম, তারপর ব্রাটাও খুলে ফেললাম। ফর্সা বুকে চমৎকার দুটো দুধু, বড় না ছোটও না। আমি দেরি না করে একটা দুধে মুখ দিয়ে আরেকটা হাত দিয়ে টিপতে লাগলাম। হয়রান হয়ে গেলে দুধ বদল করে নিলাম। দুধগুলো টিপে গলিয়ে ফেলতে মন চাচ্ছিল। আমি বললাম, প্যান্ট খোলা যাবে? নীলা বলল, ইচ্ছা হলে খোলো। আমি নীলার জিন্সটা টেনে নামিয়ে নিলাম, প্যান্টিটাও খুলে দিলাম। নীলা বলল, কি ব্যাপার, তুমি নিজে কিছু খুলছো না? আমি বললাম, তুমি চাও আমি খুলি? নীলা বলল, খুলবা না মানে? আমাকে ল্যাংটা করে তুমি কেন জামাকাপড় পরে থাকবা? আমিও শার্ট প্যান্ট জাঙ্গিয়া খুলে ছুঁড়ে মারলাম। এখন গহীন অরণ্যে আমরা দুই নরনারী, আদম হাওয়ার মতো, নগ্ন, ল্যাংটা। চমৎকার ফিলিংস হচ্ছিল। নীলাকে দলামোচড়া করলাম কিছুক্ষণ, পাছাটা কামড়ে কামড়ে লাল করে দিলাম। কি যে করব নিজেই তালগোল পাকিয়ে ফেললাম। নীলা বলল, আমার পুশিটা খাও। আমি বললাম, পুশি না ভোদা? নীলার ভোদাটা মারাত্মক, সুন্দর করে লম্বা রেখার মতো বালছাটা। ভোদাটা বেশি চওড়াও না, আবার ছোটও না। আমি ভোদাটা মুখ লাগিয়ে দিলাম। নীলা দাঁড়িয়েছিল, অল্প অল্প মুতের গন্ধ, তবে আমলে না নিয়ে জিভ ঢুকিয়ে দিলাম। আমি বললাম, একটা পা উঁচু করো, নাহলে খাওয়া যাচ্ছে না। নোনতা স্বাদের ভোদাটা খাচ্ছিলাম আর নীলা শীতকার দিয়ে উঠছিল। নীলা বলে উঠল, ফাক মে, আমাকে চোদো, এখনই চোদো। আমি আর দেরি না করে জঙ্গলের মাটিতেই নীলাকে শুইয়ে দিলাম। আর না চুদ্দে থাকা সম্ভব না। ধনটা ঢুকিয়ে এক হাত দুধে আরেক হাত গাছে হেলান দিয়ে ঠাপ মারতে লাগলাম। ভাগ্যিস আগের দিন হাত মেরে রেখেছিলাম, না হলে এতক্ষণে মাল বেরোয় যেত। নীলা বলতে লাগলো, ফাক মি হার্ডার। চোখ মুজে দাঁত কামড়ে মজা খাচ্ছিল। এবার আমি শুয়ে নীলাকে বললাম উপরে উঠতে। নিচ থেকে ঠাপাতে লাগলাম। এক পর্যায়ে মনে হলো আর মাল বেরোয় যাবে। তাড়াতাড়ি ধনটা বের করে এনে নীলার পাছায় মাল ফেলে দিলাম। মাল ফেলে ঠান্ডা হলো। নীলা বলল, আসো কিছুক্ষণ শুয়ে থাকি। নীলা আমার বুকে পড়ে রইল। মাটিতে শুয়ে থাকতে অস্বস্তি লাগছিল, জোক পোকা কামড়ে দেয় কিনা ভয়ও লাগছিল। নীলাকে বললাম, চলো যাই, মাটিতে জোক থাকতে পারে। নীলা জোক শুনে লাফ দিয়ে উঠে পড়ল। দুজন দুজনের গায়ে ভালো মতো দেখে নিলাম জোক পোকে কামড়েছি নাকি।